আচ্ছা ভাই, আপনার কাছে ওই প্রধানমন্ত্রী তারেক রহমানের ওই দিনটা মানে গতকাল যে অনুষ্ঠানে বক্তব্য বলেছেন সেখানে আমি একটা একটা লাইন তিনি বলেছেন, এটা হচ্ছে তার মন্তব্য জানতে চাই সেই মন্তব্যের উপরে। তিনি বলেছেন বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়, এ বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। একটু বিলম্ব হোক, তবু অন্যায়কারী যেন সঠিক বিচার হয়। এইটা বলেছে। এটা কি বার্তাটা কি দিচ্ছে তাহলে? না, বিষয়টা মানে হচ্ছে আমার বার্তাটা মানে বিচার কি তাহলে বিলম্ব হওয়ার কোনো সুযোগ আছে কি? না, ধরেন ইন্টারপ্রিটেশন দেওয়া, প্রধানমন্ত্রী তার বক্তব্য আমরা ইন্টারপ্রিটেশন দিতে চাই না, আমরা তার পজিটিভ নেগেটিভ আলোচনা করতে পারি। এখন ধরেন তিনি যেটা বলেছেন সবার ঐক্য দরকার। আমার বক্তব্য হচ্ছে পৃথিবীতে সাউথ আফ্রিকায় শুধু ম্যান্ডেলা কিন্তু চেয়েছিল, তিনি ব্ল্যাকের পক্ষে কাজ করছে, ব্ল্যাকের রাইট, বের হয়ে এসে ডি ক্লার্কের সাথে রিকনসিলিয়েশন করেছিল, সবাই অপরাধ স্বীকার করেছিল, দেশটা ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু এখন সাউথ আফ্রিকা সেই জায়গা নাই, কারণ তাদের তাত্ত্বিক বা আদর্শিক পার্থক্য ছিল। এখন ঐক্য যে তিনি করতে চান, আমার কথা হলো দেশ এবং জাতির ইস্যুগুলি, জাতীয় ইস্যুগুলিতে ঐক্য দরকার। কিন্তু আপনি ধরেন ডান বাম মধ্যপন্থী সবার রাজনীতি তো কেউ বিসর্জন দিতে পারবে না। সুতরাং এই ঐক্য যদি চান যে আপনি জামাতের সাথে ঐক্য করবেন, বামপন্থীদের ঐক্য সব একাকার হয়ে যাবে, তাহলে তো বহুদল দরকার নাই। বহুদল তো নীতি আদর্শ আলাদা, তারা তো এক হবে না। তো এখন যেটা হচ্ছে যে ধরেন, আমার কথা হচ্ছে যে অপরাধের সাপাকে ধরেন আপনি দেখেন 6 তারিখে, অগাস্টের 6 তারিখে, 8 তারিখে সরকার গঠন হলো, 6 তারিখে কিন্তু পল্টনে একটা সভা হয়েছিল, সেখানে বেগম খালেদা জিয়া হুইল চেয়ারে গিয়ে বক্তব্য দিয়েছিল। তিনি কিন্তু সেদিন বলেছিল প্রতিশোধ নয়, সবাইকে ঐক্যবদ্ধ একসাথে কাজ করতে হবে। তিনি কিন্তু মিত্রযাত্রী বলা যায়, তারপরেও তিনি কথা বলেন নাই। তারপরে ধরেন তিনি যখন প্রধানমন্ত্রী এর আগে ছিলেন, জিয়াউর রহমান যখন নিহত হলো, তখনও কিন্তু অনেকেই অভিযোগ করেছে তার স্বামীর বিচার চায় না, তার বিচার করে না, ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে তারেক রহমান হয়তো সেইভাবে সেই কারণেই হয়তো প্রধানমন্ত্রী হিসেবে বলেছে, কিন্তু বাস্তবতা কথা হচ্ছে অপরাধীর বিচার করতে হবে, এ জায়গায় তো মাফ করা যাবে না। তিনি তো সেটা হ্যাঁ, বলেছেন, হ্যাঁ, অপরাধী যে তাদের বিচার হবে। হ্যাঁ, বিচার করতে হবে। তো এখন আমার কথা হচ্ছে যে রনি ভাই যে উদাহরণগুলো দিল, ধরেন এই উদাহরণ তো অস্বীকার করার নাই। আমার কথা হচ্ছে সারা দেশে ধরেন উনি চীন সফর গেছেন, হ্যাঁ, এআই চালু করে দিছে, আমরা বুঝতেও পারিনি, কিন্তু কাজ করতেছে। তো হয়তো আমাদের রাস্তাঘাট সরু, এটা প্রপারলি ওয়ার্ক করতেছে না, একসময় তো করতে পারে, তাই না? তারপরে ধরেন এখন কিউআর কিউআর কোড কিউআর কোডের মাধ্যমে, অর্থাৎ আলটিমেটলি যেভাবে দুর্নীতি শুরু হয়েছে, যদি ক্যাশলেস সোসাইটি না করা যায়, এই দুর্নীতি তো চেক দেওয়া যাবে না। যদি ওই জায়গায় চলে যায়, দেশ চলে যাওয়ার সময় পায় উনি, তাহলে আমার মনে হতে পারে। তবে উনি কিন্তু নীরবে, আমার কাছে মনে হচ্ছে নীরবে কাজ করতেছেন। কিন্তু আমার কাছে কিন্তু এটা ঠিক রনিবার সাথে একমত, মনে হয় সব জায়গায় নিয়ন্ত্রণ ওনার নাই। উনি চান একটা, করেন একটা, অর্থাৎ মেসি গোল করতে পারবে না, মেসির টিম লাগবে, রাইট। মেসির টিম লাগবে, উনি একা চাইলে তো হবে না। এটা বহু উদাহরণ দেওয়া যায়, হয়তো সমালোচনা তো অনেকে সহ্য করতে পারে না। ধরেন উনি যা ময়মনসিংহে যা বক্তৃতা দিলেন, এখানে নজরুল ভিজিট করে গেছে, এটা হলো বলেন? কেউ তো ওনাকে ওটা তুলে ধরছে, তাই না? বলে দিছে না? তারপরে বলছে যে ইপিজেড যেখানে নাই সেখানে বলে দিছে যে এখানে আমরা সরকারে গেলে ইপিজেড করবো, ইপিজেড তো সেটা আলোচনা হচ্ছে, তার বক্তব্য লিখে দেয় কে? হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমার কথা হলো এই জায়গায় তো রুটলেস হতে হবে, যাকে মিসগাইড করলো, যার মুখে তুলে দিল। কিন্তু এটা বলেন তো দেখি, চীনে এত ভূগোলিক চক্করের মধ্যে আমরা আছি, তাই না? ধরেন আমরা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করেছি, ভারতের সাথে টানাপোড়ন, ওই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে জিনিসগুলো বন্ধ ছিল সেগুলো এখনো বন্ধ আছে, শুধু ভিসাটা ছেড়ে দিছে। হ্যাঁ, তারপরে ধরেন চীনের সাথে যুক্তরাষ্ট্রের বৈরিতা, তার ভিতরে ধরেন থার্ড কান্ট্রি হিসাবে মালয়েশিয়া গেলেন, হ্যাঁ, ওয়েল রিসিপশন দিয়েছে, ঠিক আছে, সমস্যার সমাধান হয়েছে, চীনে গেছে। চীনের মতো সফরে আপনার আউটকাম ঘোষণা করলো কে? এটা কি জাতি অ্যাকসেপ্ট করে? জাতিকে এটা আশা করে? ওনার তো এটা এটা এটাকে অবশ্যই শক্ত হাতে চিন্তা করতে হবে, যে এমন একটা লোককে দিয়ে ব্রিফিংটা দেওয়া হবে যে সবার কাছে গ্রহণযোগ্য হবে। অবশ্যই সিনিয়র মোস্ট একজন লোক দিয়ে করতে হবে। কিন্তু আপনার তো লক্ষ্য করেছেন কি করেছে, অর্থাৎ এতে তো মনে হয় না যে উনি কারো কান কথা শোনেন, অথবা নিয়ন্ত্রণ নাই, একটা কিছু তো হবে। হ্যাঁ, ধরেন এই যে রাষ্ট্রদূত যে আপনার ইয়ে করলো, সংসদ ভবনে আসে সভা করলো, সেখানে অনেকেই যা বক্তৃতা দিল,
এখন 250তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা এই এরকম এখন ঘটনা এখন ঘটছে ধরো দুনিয়াতে? পাকিস্তান যদি করতে চায় কি করবেন, ভারত যদি করতে চায় কি করবেন বলেন, চীন যদি করতে চায় কি করবেন, যুক্তরাষ্ট্র করলো, অন্যরাও তো করতে চাইতে পারে। তো এটা তাকে পরামর্শ দিতে হবে তো, অথবা তার নিজে কল্পনা করতে হবে। আমি একজনের জায়গায় যাব, অনেক নেতারাই বক্তৃতা দিল, আবার অন্য দেশে যদি ওখানে চায় কি করবেন, না করলে তো তার সাথে বৈরিতা শুরু হবে। হ্যাঁ, দি হিন্দুত্ব রিপোর্ট লেখছে যে আমাদের যে অমীমাংসিত বিষয়গুলি, এই বিষয়গুলো সমাধান না করে যে এই যে পুশির খেলা খেলে এগুলো করে তো দূরত্ব তৈরি হচ্ছে। জি। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে সরকার চালাতে গেলে আপনারা নির্মোহভাবে আইনের শাসন প্রয়োগ করবে। ধরেন এই যে জুলাই গণঅভ্যুত্থান যেটা হয়ে গেল, সেখানে তো ফেসিবাদের বিলোপ চাইছে লাস্টে। তার মানে মানবিক বাংলাদেশ না করতে চাইলেও পারলেও অন্তত গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন তো হইতে হবে। ধরেন আমি একটা মামলা করেছি, উদাহরণ দিই, একটি মামলা করেছি, আপনারা অনেকে বলে যে বিচারহীনতা। একজন বিচারক 6টা আদালতের দায়িত্বে আছে, কি বিচার করবে বলেন, কি রায় দিবে বলেন, কি তার পক্ষে সম্ভব? একটা বিচারক ঘুরে ঘুরে 6টা আদালতে যদি সে বিচার করে, আমাদের দেশে যে বিচারের জট, এটা বিচার পাবেন? অর্থাৎ বিচারহীনতা না, বিচার করার মতো ইনফ্রাস্ট্রাকচার বিচারক নাই এদেশে, এটা করতে হবে। আচ্ছা, আসি আমি একটু আচ্ছা, একজন ফোনে দর্শক আছে, ফোনটা নিয়ে তারপর আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটা করেন। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন পটুয়াখালী থেকে বলছি। আমার MA আজিজ স্যারের কাছে একটা প্রশ্ন ছিল যে মিয়ানমার হয়ে চীনের সাথে যে করিডোর দিবে সরকার, তো এতে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, অন্য কোনো রাষ্ট্র তাতে কি নাকচ হবে না, আমাদের শত্রু হয়ে দাঁড়াবে না? ধন্যবাদ। না, শত্রু ধরেন, এখন উত্তরটা দিচ্ছি। ধরেন আমরা তো এমনি, আমি 2023 সালে লিখেছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আমার কাছে মনে হয় এখন প্রকৃতপক্ষে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ আছে। কারণ আমাদের দেখেন বড় বড় পরাশক্তি, আমাদের ভারত পরাশক্তি না হলেও উদীয়মান পরাশক্তি, আমাদের সাথে কারো ভালো সম্পর্ক যাচ্ছে না, এই সময় সরকার চালাচ্ছে। এখন ধরেন চীনের বাংলাদেশ বলছে যে আমরা এটা জি। আগে দেখব, দেখে বিবেচনা করে এটা করব। তা আমার বক্তব্য হচ্ছে ভারতে যে আলোচনাগুলো হচ্ছে এই পশ্চিম নেওয়া নিয়ে, ধরেন ভারতীয় কার্ডার আছে একজন, সে কয় রংপুর বিভাগ দখল করে নেব, আবার ওদিকে বলে ফেনীর চিকেন নেক কেটে দিয়ে হিল ট্যাক্স পুরোটা নিয়ে যাব। তাহলে তো ওই বিবেচনা যদি করেন, আর চীন যদি মনে করেন যে সরল বিশ্বাসে এবং অর্থনৈতিক করিডোর করে, ধরেন মায়ানমার হয়ে যদি চিটাগাংয়ের সাথে মেলে, তাহলে তো এটি অন্তত পক্ষে আমাদের একটা হেল্পও হইতে পারে। একটা, দুই হলো যে চীন হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, কথা আছে না, চীন কিন্তু আপনার যতক্ষণ আপনার কাজে লাগবে ততক্ষণ পর্যন্ত হেল্প করবে, যখন তার ইন্টারেস্ট থাকবে না তখন কিন্তু কাজে আপনাকে লাগবে চিনবে না। হ্যাঁ, এটা হলো চীন। আর চীনের যত ঋণ নেবেন, ঋণ নিলে দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে, আচ্ছা, আরেকজন এগুলো হিসাব করতে হবে। দর্শক আছে, ফোনটা নিয়ে। হ্যালো, 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 ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটা করেন। আমার নাম তো মোহাম্মদ রিপন হলদার। জি আমার নাম তো মোহাম্মদ রিপন, আগুলদার থানা থেকে বলছি আমি। জি, বলেন। আমি বলতে চাইছিলাম যে আমাদের আগুলদার থানা যে ভূমি অফিস, এখানে দুর্নীতি আছে দীর্ঘদিন থেকে চলতেছে, এখানে দেখার কোনো লোক নাই। হ্যাঁ, তারা কোনো রকম পর্চার জন্য গেলে একটা পর্চার 3টে পর্চা বানায় এবং সেখানে কোনো জবাব দিয়ে নেই। মানে কেউ দেখার মতো কেউ নেই আগুলদার থানা যে ভূমি অফিসে যে ডাকাতিটা হইতেছে। এবং এখানে তাকে দড়ি করতে গেলে রেস্ট্রি অফিসে এখানে একটা দায়িত্ব নিয়ে 200 টাকা ধরাই দিলে উনি একটা মানে নামমাত্র একটা উৎকে দিয়ে যায়। সেখানে সরকারের যে ট্যাক্সটা আছে জায়গার পরে সেটাও পূর্ণাঙ্গ সে নেয় না। জি জি, দুর্নীতি সর্বাঙ্গে হ্যালো, লাগাবেন কোথায়? আরেকজন দর্শক আছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, জি, আপনার নামটি বলে প্রশ্নটা করেন। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি, মুক্তা সাহেব বলেন। আমি আজিজ স্যারের কাছে দূরে প্রশ্ন করব আর গোলাম মোল্লা নবী স্যারের কাছে একটা প্রশ্ন করবো আর কি। জি, দ্রুত। এই প্রশ্নটা হচ্ছে কি আমার, আপনার হলো এই যে আপনাদের 33 জন যে আজকে পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে যাচ্ছে, এটা কি তাদের কি অপরাধে অবসরে যাচ্ছে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে মামলার জটের কথা বললেন আপনি, এই মামলাটা ইসাদ সরকারের টাইমে প্রত্যেকটা উপজেলাতে মানে উপজেলা ভিত্তিক মানে কোর্ট থাকতো। আপনারা লেখালেখির মাধ্যমে যে উপজেলা ভিত্তিক যদি এই কোর্টগুলো করা হয়, আমার মনে হয় জনগণের বড় একটা উপকার হবে। এটা একটা প্রশ্ন। আর গোলাম মোল্লা রনি স্যারের কাছে একটা প্রশ্ন হলো, এই যে মামলাগুলা আওয়ামী লীগের টাইমে আসলে বিএনপির উপরে মামলা ছিল, যারা সব মামলা আর কি ক্ষমতাতে সব মামলা শেষ হয়ে গেল, আবার আওয়ামী লীগের টাইমে মামলা হচ্ছে, আবার যদি কোনো একদিন আওয়ামী লীগ আছে সব মামলা শেষ হয়ে যাবে, অথচ আমরা সাধারণ মানুষ ছোটখাটো একটা মামলা নিয়ে বছরের পর বছর আবার কোর্টে ঘুরি, কিন্তু আমাদের তো এটা সমাধান হয় না। জি। এটা আর কি প্রশ্ন আর কি আমার। জি, রনি সাহেব। বলেন।
না ধন্যবাদ। আসলে মামলা মোকদ্দমা আমরা সবাই অভ্যস্ত। আমার নিজের কথা বলি, একটা সাধারণ ছোট একটা মামলা নিয়ে হাইকোর্টে যা শুনানি হবে 1 মিনিট লাগবে। গত 2 বছর ধরে আমি একটা ডেট ফিক্স আপ করতে পারছি না, সিরিয়াল পাওয়া যাচ্ছে না, কোনো অবস্থাতে পাওয়া যাচ্ছে না। এখন আমার যে সামাজিক অবস্থান এক্সপিরিয়েন্স, এটা নিয়ে হাইকোর্টের মতো জায়গাতে শুধুমাত্র একটা মামলা সিরিয়ালে আসবে, বিচারক শুনবেন, শুনে 1 মিনিট খালি একটা তামাদি আইন, এটা তামাদি মকুব করা গেল, জাস্ট 1-2, এইটা 2 বছরের মধ্যে পারছি না। আজিজ ভাই তো বললেন যে উনি এক বিচারকের কাছে গেলেন, সেই বিচারকের 6টা কোর্ট তিনি দেখাশোনা করেন, 6টা কোর্ট দেখাশোনা, তার মামলা অ্যাটেনশন দিয়ে যে একটা রায় দিবে বা এই দিবে। দেখুন আমার সিভিল 3-4টা মামলা চলছে, 3টা মামলা আমি সিভিল, এখানে আমি বাদী। আচ্ছা 12 বছর যাবৎ কোর্টে ঘুরতে ঘুরতে অস্থির। আমার নিজের একটা জমি সরকার একটা লোক করছে কি, আমার নিজের জমি দলিল করা জমি ভোগ দখল আছে, সেখানে 5% জমি সরকারের নামে লিখে নিয়েছে। ওখানে গেলাম, এখন সব সরকারি ডিসিএফসি বললাম আপনি এটা লিখবেন কি জিনিস, আপনি দলিল আমার কাছে, তো বলে যে স্যার কিছু করেন না, এটা আপনার কোর্ট থেকে মামলা করে আসতে হবে। সেই কোর্টে আজকে 2 বছর যাবৎ সেই মামলার জন্য খালি ঘুরছি, একতরফা একটা রায় দিবে, কোনো বিচারক সময় পাচ্ছে না। এখন এই যে একটা অবস্থা চলছে, নোবডি ইজ ওয়ার্কিং, কেউ কাজ করছে না। যে সুযোগ পাচ্ছে সে দুর্নীতি করছে, যে সুযোগ পাচ্ছে সে অন্যায় করছে, অবিচার করছে। এবং রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি রয়েছে তারা বুঝতে পারছে না আসলে কোন জায়গাটা থেকে শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে এবং কীভাবে কাজটা শুরু করতে হবে। আজিজ ভাই যে কথাটা বললেন, আমাদের পার্লামেন্ট স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিমূর্ত প্রতীক। এই পার্লামেন্টের সামনে যখন জাতীয় পতাকা পথ পথ করে উড়ে, এমন কোনো বাঙালি নাই যার রক্ত আছে শরীরে, ওটা তাকে আন্দোলিত না করে। এর যে মেকআপ গেটআপ, সেখানে আমেরিকান পতাকা উড়ল এবং সংসদের দক্ষিণ প্লাজাতে পুরো লাল গালিচা বিছিয়ে দিয়ে একজন রাষ্ট্রদূত তিনি সেখানে গার্ড অব অনার নিলেন এবং সেখানে জাতীয় সঙ্গীত বাজলো এবং আমাদের রাজনীতিবিদরা সেখানে গিয়ে সে বিরাট আবেগময়ী বক্তব্য দিলেন। আচ্ছা আমার একটা প্রশ্ন, সামনের 16ই ডিসেম্বর তারিখে বাংলাদেশের অ্যাম্বাসেডর সে কি আমেরিকার যে কংগ্রেস আছে বা সিনেট ভবন আছে বা ওখানে যে ক্যাপিটাল হিল আছে সেখানে গিয়ে কি এরকম একটা মানে অনুষ্ঠান করবে, এই ধরনের প্রস্তাব দিতে পারবে? করা তো দূরের কথা, ইজ ইট পসিবল? তাহলে আমরা এখানে বাংলাদেশে এই কাজগুলো করছি, কাদের পরামর্শ করছি? এখন শেখ হাসিনা যে কথাগুলো বলছেন বা আওয়ামী লীগের লোকজন যে কথাগুলো বদনাম রটাচ্ছে, দেশ বিক্রি করার বদনাম রটাচ্ছে, কিন্তু এই ধরনের কর্মকাণ্ডে দেশ বিক্রি হোক বা না হোক জনগণে কি একটা যাবে? আজকে ধরেন এটা জামাতি বট বাহিনী বলেন, আওয়ামী লীগ বট বাহিনী বলেন, তারা সবাই বলার চেষ্টা করছে যে এটা একটা নেগোসিয়েশনের সরকার। এটা আওয়ামী লীগ বলছে, জামাত বলছে যে, জামাত বলছে না, আওয়ামী লীগ বলছে এরা এই আমেরিকাকে রাজি খুশি করে আসছে, এরা অমুক দ্বীপ দিয়ে দেবে, অমুক করবে, এরা ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা এক্সটেনশন ভার্সন, নাথিং মোর। এখন এই দুর্নাম বদনাম এই জিনিসগুলো যদি এই ধরনের দৃশ্য কেউ দেখে, তাহলে এটা জনগণ একটা বেকুব যে আছে, যার মাথায় একটা তেলাফুকার মতো বুদ্ধি আছে, সেও তো বলবে আরে ঘটনা তো সত্য, এরকমভাবে। তারপর দ্বিতীয় ঘটনা হলো, ধরুন এখন ভারতের কথা বাদ, এখন তো আমাদের দেশে তুরস্কের সাথে খুব ভালো সম্পর্ক, পাকিস্তানের একটা ভালো সম্পর্ক। আচ্ছা পাকিস্তানের 4 তারা খচিত পতাকাটা যদি ওই সংসদ ভবনের সামনে উড়ে এবং তারা বলে যে, যেমন এখানে বললো যে এই সংসদে যখন আমরা বসি এটা মার্কিন নাগরিক লুই কান এটা করছে, মানে এটার করছে নকশা করছে। আচ্ছা এখন যদি পাকিস্তান বলে এটা বানায় আইয়ুব খান, টাকা দিয়েছে আইয়ুব খান, তাহলে আপনি করবেনটা কি? সব কিছু তো আইয়ুব খানের আমলে করা। তাহলে এই যে জিনিসটা যদি এখানে পাকিস্তানের 4 তারা আসে, এখানে যদি 2 দিন পরে ব্রিটিশরা বলে যে আমরা তো তোমাদেরকে 200 বছর শাসন করছি, তোমরা এখনো কমনওয়েলথের মেম্বার, তো কাজেই আমাদের ব্রিটিশ যে জাতীয় দিবস এটা এখানে হবে, কি জবাব দিবেন বলেন? তা এই যে দেখেন আমাদের নিজেদের সব কিছু আমরা দিয়ে যাচ্ছি, কারণ এটা কি প্রধানমন্ত্রী এটা নিজে করেছেন? তাকে বলতে হবে। অথবা যে হ্যাঁ ঠিক আছে আমি এটা করেছি, আমি এই যুক্তিতে করেছি, কিন্তু এটা নিয়ে কিন্তু প্রশ্ন এসে গেছে এবং এই প্রশ্নের যদি জবাব দেওয়া না হয় তাহলে এই সরকার সম্পর্কে, প্রধানমন্ত্রীর সম্পর্কে যে সকল দুর্বল যে গসিপ রয়েছে সেই গসিপগুলো শক্তিশালী হবে। তার প্রতিপক্ষ, বিএনপির প্রতিপক্ষ যে সকল দুর্নাম বদনাম রটাচ্ছে সেইগুলো ডালপালা বিস্তারিত হবে। এই জন্য স্বয়ং প্রধানমন্ত্রীকে বলতে হবে দুটো, যে ইয়েস আমি সজ্ঞানে বুদ্ধিতে আমেরিকা সরকারকে অনুমতি দিয়েছি, রাষ্ট্রদূতকে অনুমতি দিয়েছি এখানে তাদের জাতীয় দিবস করার জন্য এই যুক্তিতে আমার কাছে মনে হয়েছে, আমি এটা বলেছি। অথবা আমি তো এটা কিছুই জানি না, কারাই যে কাজটা করেছে তাদেরকে ধরো, জেলখানাতে ভরো এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দাও যেন এই বাংলাদেশে কোনো দ্বিতীয় মীর জাফর এই সরকারের মধ্যে, বিএনপি সরকারের মধ্যে যেন কোনো মীর জাফর তৈরি না হয়। আপনি চিন্তা করেন জিয়াউর রহমানকে কিন্তু বাইরের লোক মারেন নাই,
জেনারেল আবুল মঞ্জুর জিয়াউর রহমানের সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড ছিল। খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এবং যে রাতে তাকে মারা হবে সে রাতে বঙ্গবন্ধু খন্দকার মোশতাকের যে স্ত্রী তার হাতের হাঁসের মাংস খেতে খুব পছন্দ করতেন, এবং তাদের মধ্যে অনেক 1951 থেকে বন্ধুত্ব ছিল, এবং উনি ওখানকার পীর বংশের ছেলে। সে এই মারার আগে আজকে রাতে তারা মারবে, সে বাসা থেকে টিফিন ক্যারিয়ারে করে সে হাঁসের মাংস রান্না করে এনে বঙ্গবন্ধুকে যে রাতে খাওয়াইছে সে রাতের ভোর রাতে কিন্তু ঘাতকরা এসে তাকে মেরে ফেলেছে। ফলে বেশি ভালো ভালো না, বেশি ভক্তি অতিভক্তি চোরের লক্ষণ। এই যে চারিদিকের আপনি লক্ষ্য করছেন যে আওয়াজ বন্ধ করে দেওয়ার একটা বিরাট চক্রান্ত শুরু হয়েছে সরকারের মধ্যে। আওয়াজ করা যাবে না। আমি নিজে বলি, দেখেন নয়াদিগন্ত পত্রিকাতে 2012-13 সনে আমি যখন সংসদ সদস্য, বা 15-16 সনে আমি লিখছি যে এই তারেক রহমান সাহেব যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ভবিষ্যতে, সে তখন বঙ্গবন্ধুকে বলবেন যে ঠিক আছে উনি যুদ্ধ করছে, জাতির পিতা থাকুক, আর বাঙালি রাষ্ট্র যে রাষ্ট্র আমেরিকার মতো করে তিনি বাঙালি রাষ্ট্রের পিতা ঘোষণা করবেন সেই জিয়াউর রহমানকে। আমি লিখেছি এই কথা, আমার লেখা তো বন্ধ হয়নি, আমাকে কোনো ডিজিএফআই ফোন করেনি, কেউ করেনি। এই আমলে দেখেন তো এরকম একটা লেখা কোনো পত্রিকা ছাপা হচ্ছে, কোনো একটা বক্তব্য এই ধরনের বলা হচ্ছে, যে সমস্ত কথাবার্তা ওই আমলে বলছে, বলার পরে কি হয়েছে, ভাইব্রেন্ট ছিল পার্লামেন্ট। আপনি একটা পার্লামেন্টে, এখন একটা পার্লামেন্টে বিরোধী দল বলতে যা বুঝায় বলছি, এক রুমিন ফারহানা ছাড়া তার কাউকে বিরোধী দল মনে হচ্ছে না, সবই তো মনে হচ্ছে আমি এবং মামু, এর বাইরে কোনো একটা সমঝোতার সবকিছু মনে। এম এ আজিজ, আপনার কাছে একটু জানতো আজকের একটা ঘটনা একটু জানতে চাই বর্তমান প্রেক্ষাপটে, যে এর মধ্যে আপনি জানেন যে আজকে হামে 7 জন মারা গেছে, এবং এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা এবং শিশু মৃত্যুর সংখ্যা 738 জন। আজকে হামের এই মৃত্যুর ঘটনা নিয়ে একটা মামলা হয়েছে। হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনা কেন্দ্র করে দায়িত্বে অবহেলাজনিত কারণে একটা অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 4 জনের বিরুদ্ধে মামলা আবেদন করেছেন ভুক্তভোগী এক শিশুর বাবা। এটা 12 তারিখে সম্ভবত এটার দেওয়া হবে, যে মামলা নেওয়া হবে কি হবে না, সবকিছু বলি। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি এর সাথে আরেকটা রিপোর্ট আসছে, যারা যে শিশুরা মারা যাচ্ছে, হসপিটালে আসছে, নিউমোনিয়া ভুগছে, আইসিইউতে যাচ্ছে, এদের ভিতরে 92% হামের টিকা দেওয়া হয়নি। এইটা হলো মৃত্যুর, এটা একটা কারণ। ধরেন একটা বাচ্চা, তার ইমিউন পাওয়ার কি থাকতে পারে, সে যখন নিউমোনিয়া হয়ে যায়, সে যখন আইসিইউতে ঢুকে যায়, আর তো তার বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে, এবং সেটাই ঘটতেছে, অর্থাৎ টিকা না দেওয়ার কারণ। এই জন্যেই মামলাটা করেছে। তখন তো টিকা আসলে দেওয়া হয় নাই, তখন গেভির থেকে টিকা নিবে না, ইউনিসেফ সবসময় টিকি সাপ্লাই দিত, সেটা আনা হয় নাই। তখন তারা থার্ড কোনো টেন্ডার দিয়ে টিকা সংগ্রহ করার চেষ্টা করেছে, সেটা পায় নাই, কারণ টিকা তো ইউনিসেফ থেকে বরাবরই নেওয়া হয়, এবং আগের সরকারের সময় এই এগ্রিমেন্টটি ছিল, এটা চেঞ্জ করা হয়েছে। এদিকে আপনার ইউনিসেফ এবং ওয়ার্ল্ড ব্যাংক বারবার গেভির থেকে বলা হয়েছে যে এটা কিন্তু মহামারী আকার ধারণ করবে, টিকা নিতে বলছে, টিকা নেয় নাই। এটা কিন্তু ঠিকই অবহেলার কারণে, অযোগ্যতার কারণে, না বুঝার কারণে। কারণ 95% শুনছি 95% শিশুকে আপনার হামের আগেই টিকা না দেওয়া হলে হার্ড ইমিউনিটি হয় না। কিন্তু এখন তো যারা ইতিমধ্যে টিকা, হয়তো এই সরকার এসে কিছু টিকা দিছে, কিন্তু কতটুকু হয়েছে জানি না। তবে যারা মারা যাচ্ছে তাদের ভিতরে 92%-এর কিন্তু টিকা দেওয়া নেই। এই জন্য হাম হয়ে গেলে বাচ্চাকে রক্ষা করা খুবই মুশকিল। সুতরাং এই বিচারটা ভ্যালিড। তবে এই সাথে আমি বলি যে এই বিচার নাও হতে পারে, কারণ ওই প্রধান উপদেষ্টা ছিল, উনি সহ অনেক উপদেষ্টার তো দুদকে অলরেডি ফর্মাল অভিযোগ করছে, মামলা আসছে, সেটা তো তদন্ত হচ্ছে না। কারণ সরকারের সাথে ইউনিসের সাথে আলাদা কোনো গুটুগুটু আছে কিনা কে জানে, অথবা নাড়াইতেছে না তা কে জানে। ওই তো দুদক তদন্ত করবে না কেন? অভিযোগ আছে, অভিযোগে যদি কোনো বিষয়বস্তু না থাকে, ষষ্ঠমন্ত্রী তো সংসদে দাঁড়িয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন। এটা আরো খারাপ। এটা তো দাবা জানাবে কেন? দুদক তো সাংবিধানিক জায়গা, সে তো দুদক নিজের থেকে ইয়ে করবে, তার মানে ইশারায় চলে। আর দুদকের ভিতরে তো সুশাসন নাই, কমিটি তো গঠন হয়নি এখন পর্যন্ত, সুশাসন নাই, তো আপনার দুদক তো ফাংশন করতেছে না। তো দুদকের ভিতরে অভিযোগ আছে, ইউনুস ডাইরেক্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আছে, আসিফ নজরুলের বিরুদ্ধে আছে, রেজওয়ানা হোসেনের বিরুদ্ধে আছে, এরকম সজীব ভুইয়ার বিরুদ্ধে আছে। এবং আমি তাও বলি, ওই যে মুসলিম লীগের প্রেসিডেন্ট অ্যাডভোকেট কি মহসিনুর রশিদ নিজে বাদী হয়েছে, ব্যারিস্টার
সারোয়ার সাহেব মেজর ছিল, ব্যারিস্টার সারোয়ার, সেও অভিযোগ করেছে, ফর্মালি অভিযোগ করেছে। তো তদন্ত হয় না কেন? তো আইনের শাসন কিভাবে হবে? বিচার, অপরাধীর বিচার হবে কি করে বলেন? এটা নিয়ে যদি আপনি বলেন, এবং সঙ্গে একজন দর্শক ফোন করেছিলেন, তিনি আপনার কাছে জানতে চেয়েছেন যে আপনি আর আগের মতো লেখালেখি করেন না কেন। প্রথম হচ্ছে যে আমি এখন আগে যেমন নয়া দিগন্ততে লিখতাম, তো সরকার পরিবর্তনের পরে মনে হলো নয়া দিগন্ত জামাত মাইন্ডেড। আগে যেভাবে দিদার সে আওয়ামী লীগের বিরুদ্ধে লিখতে পারতাম, জামাতের বিরুদ্ধে এরা লেখা ছাপাবে না, এবং সেটাই বাস্তবতা। দ্বিতীয়ত হলো বাংলাদেশ প্রতিদিনে লিখতাম, বাংলাদেশ প্রতিদিনে লিখতে গেলে দেখা গেল এখানে বিএনপির মাইন্ডেড কিছু সাংবাদিক ঢুকে গেছে, এবং ঢুকে যাওয়ার পরে ওখানে কোনো অবস্থাতে যদি ABCD এই হয়, সঙ্গে সঙ্গে সেই লেখাটা নামিয়ে ফেলে। এটা লেখকের জন্য একটা খুব অবমান হবে। একদম সর্বশেষ কালের কণ্ঠে লিখতাম, কালের কণ্ঠে জাস্ট একটা লেখা লিখছি, লেখার শেষ বাক্যটা এইরকম, আপনি বোঝার চেষ্টা করেন। লিখছি যে 2014 সনের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, 2018 সনের হলো রাতের ভোট, আর 2024 সনের আমি দামির নির্বাচন। এই আমি দামির নির্বাচনের ধারাবাহিকতায় এবারও অনেকে বলার চেষ্টা করছে আমি এবং মামুদের নির্বাচন। এখন এই নির্বাচনটাকে আমি এবং মামুদের নির্বাচন কিনা, এটা সরকারের কর্মকাণ্ডে আগামী দিনে প্রমাণিত হবে। এই কথাটুকু সহ্য করতে পারে না। ওখানে বিএনপি পন্থে যে সকল সাংবাদিক ঢুকছে, তারা সারাটা রাত ফাইট করে সেই লেখা নামিয়েছে সেখান থেকে, লেখে কুটি কুটি করে সেখানে অন্য লেখা দিয়েছে। পরে আমি কালের কণ্ঠে যারা লোকজন আছে তারা বললাম যে আরে ভাই, তোমাদের এখানে এত স্বাধীনতার মধ্যে লেখা হয় না। তো এই হলো মানে পত্রিকার যে লিবার্টি। তো যে জিনিসটা মনে করেন আওয়ামী লীগ জামানাতে যেভাবে লিখেছি, দু হাতে কলম খুঁজে লিখেছি, শেখ হাসিনার বিরুদ্ধে লিখেছি শেখ হাসিনার চেইন অফ কমান্ড নাই, সে লিখেছি অর্থমন্ত্রীর বিরুদ্ধে, সমস্ত যে যার মধ্যে, ওই বাহাউদ্দিন নাসিমের বিরুদ্ধে লিখেছি, সবার বিরুদ্ধে লিখেছি। ওনার যত মানে প্রাইভেট সেক্রেটারি ছিল প্রধানমন্ত্রীর, এনআই খান বলেন, অন্যান্য যারা, সবার বিরুদ্ধে বাংলাদেশ প্রতিদিনে লিখেছি। একটা অক্ষরও কখনো সেখান থেকে বাদ দেওয়া হয় নাই। কিন্তু এই জামানাতে সেই গত এই 4 মাসে, ইভেন ইউনূসের জামানাতে কিন্তু লিখে গেছি, কিন্তু এই গত 4 মাসে দেখা যাচ্ছে যে মানে এই বিএনপি মাইন্ডের যারা সাংবাদিক, সব পত্রপত্রিকা মিডিয়াতে তারা এমনভাবে দখল করে আছে যে ওখানে যদি কোনো মতে একটু তাদের পছন্দের কোনো কিছু না হয়, সঙ্গে সঙ্গে সেটা নিয়ে তারা সেই লেখাও ছাপাতে দিচ্ছে না, বক্তব্য প্রকাশ করতে যাচ্ছে না। এটা যে সরকারের জন্য কত বড় ক্ষতি। এবং যারা আমরা স্বাধীন মত প্রকাশের পক্ষে, ধরেন আমার তো এখন পত্রিকা লেখার দরকার নেই, আমার আই হ্যাভ ম্যানি ওয়েজ, কিন্তু আলটিমেটলি সরকারের যে একটা উইন্ডো আছে সেই উইন্ডোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এখন লিখতে পারছি না, লেখার পরিবেশ নাই। এবং শুধু আমি যেহেতু লিখতে পারছি না, নো বডি ইজ রাইটিং, এবং ফলে দেখেন যে মানে মানুষ পড়বে, পত্রপত্রিকায় খুঁজে পড়বে, এরকম পাঠকও এখন আর নাই। এই মাঝে আপনাকে এটা আজকে একটা ঘটনা, এবং এটা যেটি নিয়ে বেশ এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা হচ্ছে একটা, সেটা হচ্ছে জুলাই পদযাত্রা করতে যাচ্ছে এনসিপি। তারা আছে তালিকা দিয়েছে কোথায় কোথায় জুলাই পদযাত্রা করবে, সেখান থেকে গোপালগঞ্জের নাম তারা বাদ দিয়েছে, এবং বলা হচ্ছে যে ধারণা করা হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত কারণে গোপালগঞ্জে তারা যাচ্ছে না। এই সময় এসে 2 বছর হলো জুলাই গণঅভ্যুত্থান, তারপরে এনসিপি গোপালগঞ্জে যেতে পারছে না। এটা ধরেন গোপালগঞ্জে যখন গেছে, তখন যেভাবে আপনার তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে, আতঙ্ক থেকে যাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে কেউ জুলাই অভ্যুত্থানের বিরোধিতা তোর করে না, তাই না? কেউ সমালোচনা করে 71-এর চাইতে জুলাই অভ্যুত্থান বেশি গুরুত্বপূর্ণ, 71 দরকার নাই, 71 প্রজন্ম নষ্ট প্রজন্ম, এসব বলা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এখন র্যালি করতে হবে কেন? সারা দেশে করতে হবে কেন? জুলাই তো সরকারও তো বলছে, প্রধানমন্ত্রী নিজে বলছে জুলাই যারা আহত নিহত হয়েছে তাদেরকে সাহায্য দিবে। হ্যাঁ, আমি যেখানে বলছি যে ধরেন মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে কোনো একটা সেক্টরে আপনার কোনো তদন্ত হয় নাই, কয়জন মুক্তিযোদ্ধা, কয়জন রাজাকার, কোনো জরিপ নাই। এরশাদের আমলে একটা জরিপ হয়েছিল, 85,000 মুক্তিযোদ্ধা আছে, এখন তো 2.25 লাখ গরিবের ট্যাক্সের পয়সা নেই। আমি শুধু বলছি যে এখানে অভ্যুত্থানে যারা মারা গেছে, আমরা তো এখনো শুনতেছি যে অনেকে অন্য কারণে মারা গেছে, এখানে এসে বেনিফিট চায়। তো এটা তদন্ত করবো, জরিপ করবো। এখনো মুক্তিযোদ্ধা গ্রামে যে গ্রামে আছে সব গ্রামে তদন্ত করেন, বেরিয়ে যাবে। আপনি রাজনৈতিক দল থেকে পলিটিশিয়ানদের দরকার নেই, DGDFI, SB, NSI লাগাই দেন, দেখেন একদম 1 মাসের ভিতরে সারা দেশের রিপোর্ট চলে আসবে। কাউকে তো ইতিহাস, 71-এর ইতিহাস, অভ্যুত্থানের ইতিহাস লিখতে হবে, সঠিক ইতিহাস। তো আমার কথা হচ্ছে এখন যদি আপনি এক পক্ষ আওয়ামী লীগ 71 বেঁচে গেছে, তার বিরুদ্ধে যা আছে সব স্বাধীনতা বিরোধী, এখন যদি অভ্যুত্থান আর এক পক্ষ বেচতে চায়, তাহলে ব্যাপার তো একই হলো, বিতর্কিত হবে। এটাতে বিতর্কিত হবে অভ্যুত্থান। আমার তো মনে হয় এটা নিয়ে অভ্যুত্থান নিয়ে কোনো সমস্যা তৈরি হয় নাই, অভ্যুত্থানের শক্তি। প্রধানমন্ত্রী নিজেই বলছে, আমিও মনে করি যে হ্যাঁ, আপনার প্রকৃত যারা যুদ্ধ বলছেন, আবার একজন বলছে তো যে তাদের চিকিৎসা করা হবে। 2 বছর পরে কি চিকিৎসা দিবেন?
জি। 2 বছর আগে আহত, তার তো সব হিলিং হয়ে গেছে, ঠ্যাং নাই তো নাই, আপনার একটা এক্সট্রা ঠ্যাং লাগাই দিতে পারবেন। আমার কথা হচ্ছে তাদের যারা যতটুকু আহত হয়েছে যদি জীবিত থাকে, যদি সে কর্মক্ষম থাকে, যতটুকু কাজ করে তাকে প্রোভাইড করেন, সমস্যা নাই। গোলাম মাওলা রনি, এনসিপি গোপালগঞ্জে গেলে কি আসলেই এখন আপনি ঝামেলা কোনো আশঙ্কা করছেন এই সময় এসে? মানে এমনিতে তারা নর্মাল হইতে যায়, আমার কাছে মনে হয় না যে গোপালগঞ্জে গেলে কোনো সমস্যা হবে। কিন্তু আপনি যদি প্রভোগ করেন, গতবার যেটা ছিল সেটা প্রভোগ করা, মাজার ভেঙে ফেলবে, বঙ্গবন্ধুর মাজার ভেঙে ফেলবে, টুঙ্গিপাড়া আক্রমণ করবে, এরকম একটা কিন্তু খবর ছড়িয়ে পড়েছে। হ্যাঁ। কিন্তু তারা যদি বলতো যে না, আমরা শুধুমাত্র একটা অমুক মাঠে একটা জনসমাবেশ করব, আমাদের কথা বলবো, এটা এখনো তারা বলতে পারে, এখনো বলতে। কিন্তু গত বছর যেটা ছিল সেটা হলো একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল যে মানে বঙ্গবন্ধুর মাজার ভাঙচুর করা হবে। এই কারণে মানুষ যে যার মতো করে ওখানে প্রতিরোধ করেছে। আবার পরবর্তীতে আবার তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী, পুলিশ তারা বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি করার ফলে কি হলো, জনগণের মধ্যে বিক্ষোভটা এমন পর্যায়ে চলে গেছে, মানুষ মানে যে যার জায়গা থেকে ঘর থেকে বের হয়ে আসছে। তো সেক্ষেত্রে এনসিপি একটা রাজনৈতিক দল, সারা বাংলাদেশ তো সব জায়গাতেই মানে যাকে বলে অনুষ্ঠান করার যে সাংবিধানিক অধিকার সেটা তাদের আছে। তো গোপালগঞ্জে তারা যেতে পারে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই বছর তাদের টেস্ট করা উচিত, যে গত বছর যে ভুল হয়েছে সেই ভুল থেকে তাদের টেস্ট করা হচ্ছে যে না, আমাদের গত বছর এই ভুলগুলো হয়েছে, আমরা এই বছর শুধুমাত্র গোপালগঞ্জ জেলা পরিষদ মাঠে এই মুখোমুখ এত তারিখে বক্তব্য দেবো, নাথিং মোর, যাবো এবং আসবো, ইত্যাদি। আমার কাছে মনে হচ্ছে না যে এটা নিয়ে কোনো সমস্যা হবে। কিন্তু তারা যদি কোনো আজিজ ভাই বলে, মুরালি ভয় পেয়ে যায় এবং মানে সব জায়গাতে পথযাত্রা করছে, গোপালগঞ্জে ভয় তারা যাচ্ছে না, তখন করবে কি, এখন তো এনসিপির অনেক প্রতিদ্বন্দ্বী আছে, বিএনপির মধ্যেই তো অনেক লোক আসলে এনসিপিকে পছন্দ করছে না। তো এরপর তারা করবে কি, ওই গোপালগঞ্জের মতো যেখানে একটু সুযোগ পাবে সেখানে একটু ডলা দেওয়ার চেষ্টা করবে। আপনি চিন্তা করেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছে, এখন সালাউদ্দিন সাহেব না চাইলেও তার নির্বাচনী এলাকা পেকুয়া, কক্সবাজার সদরে গেলে সেখানে তারা সিন ক্রিয়েট করার চেষ্টা করবে, তোমরা গোপালগঞ্জকে যদি ভয় পাও তাহলে কেন আমাকে ভয় পাবা না। আবার ধরেন অন্যান্য যে সকল নেতাদেরকে খুব তারা সমালোচনা করেছে, অনেক বিএনপি নেতা, তো সেই সমস্ত এলাকাতে গেলেও ওখানে একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি করে। চট্টগ্রামে তো হবেই, চট্টগ্রামে হবে, কিন্তু তারা যদি চট্টগ্রামে কেন হবে? চট্টগ্রামের রাজনীতি খুব জটিল। চট্টগ্রাম রাজনীতি, এবং আগে ঝগড়া করছে। হ্যাঁ, আগে তারা ঝগড়া করছে, ঝগড়া করছে সামনে সিটি নির্বাচন। হ্যাঁ। তো এখানে বিএনপির মধ্যে 3-4টা গ্রুপ আছে, জামাতের মধ্যে গ্রুপ আছে, এনসিপির মধ্যে গ্রুপ আছে, গণ অধিকার পরিষদের ওখানে গ্রুপিং আছে। তো কাজে চট্টগ্রাম খুব একটা জটিল জায়গা। তো এই সমস্ত আমি বলি কি যে এখন আসলে জুলাই যে বিপ্লবটা, এটা ফর্মাল জায়গায় নেই, এটার একটা ইতিহাসটা সেভ হয়ে গেছে। মানে এই আন্দোলনটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, কারা করেছে, কি করেছে, এটা মোটামুটি আমরা সবাই জানি। এখানে কাউকে আপনি ছোটও করতে পারবেন না, হঠাৎ করে আপনি মাস্টার মাইন্ড হয়ে বড় কিছু করতে পারবেন না। সম্মুখ সারিতে যারা আছেন এরা অনেকেই তাদের ইমেজ হারিয়ে ফেলেছে, তাদের ব্যাপারে মানুষের কোনো আগ্রহ নেই। সম্মুখ সারিতে অনেকে আছেন যাদের ব্যাপারে অনেক বদনাম হয়ে গেছে, দুর্নীতির অভিযোগ হয়েছে, তাদের অনিয়মের অভিযোগ হয়েছে, তারা আচার আচরণের কথাবার্তা বেয়াদব, সব কিছু মিলিয়ে তাদের যে একটা ব্যাড রেপুটেশন আসছে। তো এইগুলো নিয়ে মানে আপনার হয় কি, মুখে একটা ঘা হয়েছে, এটাকে নিয়ে যদি সব জায়গায় ঘুরে বেড়ান যে দেখো দেখো দেখো, কিন্তু যে জিনিসটা আছে এটা যে একটা অন্তর্নিহিত তাৎপর্য, যে জুলাইয়ের সঙ্গে 18 কোটি মানুষের হাতে গোনা অল্প কিছু লোক ছাড়া সবাই এটার সঙ্গে জড়িত ছিল, সবাই দোয়া করেছে, যারা ঘরে থাকছে তারাও এই ছেলেদের জন্য দোয়া করেছে। এখন এই মাত্র 2 বছরের মাথায় এসে এখন যদি কেউ বদদোয়া করে, বুঝতে হবে যে সমস্যাটা কোথায়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এখন এইবারের জুলাইকে নিয়ে যারা জুলাই যোদ্ধা মনে করেন, যারা সমন্বয়ক মনে করেন, যারা এই মুহূর্তে সরকারে আছেন বা সরকারের বাইরে আছেন, সবাই সংযত হওয়া উচিত। যে এর কারণ হলো যে গত 2 বছরে অনেক জল ঘোলা হয়েছে, অনেক নোংরা কাজ হয়েছে, অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যেটা জুলাইয়ের যে নীতি, আদর্শ, স্বপ্ন এর সঙ্গে যায় না। তো কাজী আবার এইবার যদি জুলাই মাসে একটা সিঙ্গেল ঘটনা ঘটে, সে গোপালগঞ্জের না হোক, একটা সিঙ্গেল ঘটনা ঘটে, তাতে করে এখন যারা এনসিপি, যারা 2015 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে যারা ক্ষমতায় আসতে চায়, তো এটা তাদের জন্য একটা বিরাট বার্ডেন হয়ে দাঁড়াবে। একদম শেষ সময় চলে এসে 30 সেকেন্ড কিছু বলবেন কিনা? না, বিষয়টা হলো যে এনসিপির যে ফার্স্ট বিতর্কিত হয়েছেই, তাছাড়া যে প্রথম সারির নেতা তাদের সবাই তো জুলাই ছিল না। হারুনের ভাতার হোটেলে 6 জনকে ধরে নিয়েছে, ওর 2 জন তো ছাত্রলীগের ছিল। তো তারা তো এখন জুলাই সামনে এমপি হয়ে গেছে বলেন। তো সুতরাং আমার কথা হচ্ছে হিসাব করে অলরেডি বিতর্ক, ইউনূস তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, তারপর আবার জামাতের সাথে জোট করছে। তাদের কিন্তু যতই আওয়াজ দিক না কেন,
শক্তি ওইটা আর নাই। তবে জুলাই অভ্যুত্থান ঘটেছে, অনেক শিশু, অনেক মানুষ জীবন দিয়েছে। এটা আমি বলবো সকল রাজনৈতিক দল, জনগণের সমর্থন ছিল। হ্যাঁ, সুতরাং এইটা কেউ অস্বীকার না করাই ভালো। আবার এটাকে নিয়ে ৭১কে ছোট করা তাহলে আরো ভয়ঙ্কর হবে। শুরু করছিলাম আমাদের যে এক বিষয়, প্রতিশোধ নাকি পুনর্গঠন। বর্তমান রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে আমরা আসলে কোনটা দিকে যাচ্ছি? আমরা আসলে কোনোটার দিকে যাচ্ছি না। এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলি যে প্রধানমন্ত্রী আসলে এখানে ইন পার্সন নন। আমাদের বহু মানুষের শ্রম, এক্সপেকটেশন, বহু মানুষের জুলুম, অত্যাচার ভোগ করার যে ১৭ বছরের পুঞ্জীভূত ক্ষোভ, এটার একটা সামারি হলেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। তো কাজী কিছু কিছু বিষয় তাকে ক্ষমা করতে হবে, কিন্তু কিছু কিছু বিষয় প্রতিশোধ নিতে হবে, এবং কিছু কিছু বিষয় বিচার করতে হবে। ঢালাওভাবে এভাবে বললে আলটিমেটলি হবে না। এর কারণ অপরাধ এমন একটা জিনিস, সেই কিছু কিছু অপরাধের যদি আপনি ন্যায় বিচার না করেন তাহলে ওই অপরাধ বাড়তে থাকবে। কিছু কিছু বিষয় যদি আপনি ক্ষমা করে দেন, আমি খুব ক্ষমা করে দিলাম, মুহূর্তের মধ্যে যারা অপরাধী তারা আশকারা পেয়ে যাবে এবং নতুন অপরাধ সংগঠন করবে। তো কাজে আমার কাছে মনে হচ্ছে যে তার এই কথাটা শুনতে খুব ভালো শোনাচ্ছে, কিন্তু রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র পরিচালনার কোনো অভিধানে এইরকম কোনো ঘটনা নেই যে ঘটনার এভাবে বিচার হয়নি। তো কাজেই তার ব্যক্তিগত বিষয় তিনি ক্ষমা করতে পারেন, এখন তো ঠিক আছে আমার সাথে যেটা হয়েছে, কিন্তু অ্যাজ এ হোল বিএনপির উপর যেটা হয়েছে, দলের উপর যেটা হয়েছে, যেগুলো বড় বড় ক্রিমিনাল অফেন্স হয়েছে, সেইগুলো যদি উনি সুন্দরভাবে বিচার করেন তাহলে সারা বাংলাদেশের মবটা বন্ধ হবে। আদারওয়াইজ তিনি যদি এইভাবে সব কিছু স্কেপ করতে চান, উদার হতে চান, তাহলে সারা বাংলাদেশের মবটা বাড়বে। এই গেল এক। ২ নম্বর হলো যে এই সময়টিতে যা হচ্ছে, বিএনপির নাম ভাঙিয়ে ছাত্রদল, যুবদলের নাম ভাঙিয়ে, অথবা বিএনপি, ছাত্রদল, যুবদলের বিভিন্ন যারা নেতাকর্মী সারা বাংলাদেশে যে সমস্ত কর্মকাণ্ড করছে, এগুলো যদি এআই নির্ভর না হয়, আই ডোন্ট নো, এই প্রযুক্তিতে যেভাবে সামাজিক মাধ্যমে খুন, চাঁদাবাজি, মারপিট, জুলুম, অত্যাচার, মামলা, মোকদ্দমা, এগুলো যে দৃশ্যগুলো প্রতি মুহূর্তে প্রতিদিন আসছে, তাতে করে জনাব তারেক রহমান সাহেব যত ভালো ভালো কথা বলছেন না কেন, এটা মানুষের কাছে মনে হচ্ছে প্রহসন। মানে উনি যে কথাগুলো বলছেন, মনে হচ্ছে উনি অন্তর থেকে কথাগুলো বলছেন না। একদিকে বলছেন যে আমি এগুলো বলবো, তোরা ব্যাটা চালা, এক। অথবা উনি কথা বলছেন অন্তর থেকে, কিন্তু ওনার যারা নেতাকর্মী তারা কেউ ওনাকে মান্যগণ্য করছে না, এবং হি ডোন্ট হ্যাভ এনি কমান্ড ওভার হিজ অর্গানাইজেশন অর গভর্নমেন্ট। তো এই বিষয়গুলো আগে ভাবতে হবে যে জনমনের অস্বস্তিটা কী। দেখলাম বরিশালে একটা চাঁদাবাজির ঘটনা, একজন বৃদ্ধ মানুষের অন্ডকোষ চেপে ধরা হয়েছে, এবং যেভাবে সেই ভদ্রলোক প্রাণ ভয়ে তার সন্তানের যে ছোট একজন মানুষ তার পা ধরতেছে এবং মানে যাকে বলা আনকন্ডিশনালি সে চেক লিখে দিচ্ছে। যেভাবে আরেকটা দৃশ্য দেখলাম, মানে কসাই যেভাবে মানে ছাগল বা গরুর চামড়া ছোলার আগে সে তার অস্ত্রটা আশেপাশে কোনো ধারালো জিনিসের সঙ্গে ধার করে, ওইভাবে একটা টেবিলের সাথে ধার দিয়ে দিয়ে একটা অস্ত্র একজনের গলার কাছে ধরা হচ্ছে এবং চাঁদা দাবি করা হচ্ছে। এরকম অসংখ্য ঘটনা। গুলিস্তানে বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব, চাঁদাবাজি নিয়ে মিছিল, মিটিং, ঢাকার একেবারে কেন্দ্রে যে জায়গাগুলো আছে। এর বাইরে যে আপনারা আজকে শিরোনামে বলছেন যে আমি চাই না, তাহলে এই যে আপনি প্রতিশোধ নেবেন না, কোনো কিছু করবেন না, তাহলে একসঙ্গে এতগুলো পুলিশের যে কর্মকর্তা, ৩৩ জন পুলিশের কর্মকর্তা, এবং এর আগে এখন এই যে ধরেন পুলিশের যারা ট্রেন আপ এখন যারা আছেন তারা তো সবাই বিএনপি করছেন। তো এখন যদি সবাই বিএনপি করতে পারে, এখন যদি সবাই ছাত্রদলের লোক হতে পারে, তাহলে আওয়ামী লীগের জমানায় এদের ছাত্রলীগ হলে অসুবিধা কী ছিল? আপনি দেখেন যে সে কতটা দক্ষ এবং অভিজ্ঞ। এইভাবে পুলিশ বাহিনী থেকে, প্রতিটা বাহিনী থেকে, সরকারি অফিস থেকে এই যে লোকদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে, এটা কি ন্যায় বিচার? এটা কি প্রতিহিংসা? এটা কি যাকে বলা প্রতিশোধ না নেওয়ার নমুনা, নাকি কোনো কিছু? ফলে হয় কি, রাষ্ট্রের প্রধান শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা প্রধানমন্ত্রী, তিনি যদি কোনো একবার যাকে বলা হয় জনগণ তার ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকবে, সম্মান সমীহ করবে, মর্যাদা দেবে, ভালোবাসবে, মাথায় করে নাচবে, ঠিক ওই জায়গাটাতে যদি একবার জনগণ কোনো কারণে সেখান থেকে নামিয়ে নিয়ে আসে, আপনি লাস্টে দেখেন শেখ হাসিনা কিন্তু সব একটা সিরিয়াস একটা ভয়ের অবস্থা তৈরি করে ফেলেছিল।
সব মানুষ মনে করতে হবে ভয়। দুজন লোক, একটা হলো সেফায়েতুল্লাহ সেফু, তাকে অকথ্য ভাষায় গালাগালি করলো, আর সেই পিনাকি ভট্টাচার্য, তার উপর নাম দিল কাঁঠাল রানী। এই দুটো মানে মানুষের কারণে পুরো একটা প্রধানমন্ত্রী যে পদ পদবিটা ব্যক্তিটা একটা সার্কাস্টিক হয়ে গেল। একজন হয়ে গেল কাঁঠাল রানী, আরেকজন গালাগালি, এবং অনেক আওয়ামী লীগের লোকজন গোপনে গোপনে শেখ হাসিনার সেই গালাগালিগুলো শুনতো। ঠিক সেম ঘটনা যেন তারেক রহমান সাহেবের জীবনে না ঘটে, বিকজ ওই মুখগুলো একটা নাই, এখন আগে ছিল দুটো মুখ, এখন 2000 মুখ হয়ে গেছে। তো যার জন্য হয় কি, আমাদের এই সমাজের যা কিছু হচ্ছে এর সাথে মিলছে না। এই যেমন একটা অনুষ্ঠান হলো জুলাই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে একটা প্রফেশনাল মেয়ে সে উপস্থাপন করছে, এখন তাকে নিয়ে এই বিভিন্ন লোকজন ট্রল করছে, সে কোন আমলে আওয়ামী লীগের অনুষ্ঠান উপস্থাপনা করছে তাকে ধরো। ওই যে ওখানে চ্যানেল আইতে সোমা নামের একটা মেয়ে আছে, তাকে নিয়ে এখন সে স্বৈরাচারীর দোষর। এখন এইভাবে যদি আপনি প্রতিটি লোককে ধরেন, আপনি বাংলাদেশে লোক পাবেন না। 17 বছর লোক চালিয়েছে, বলেন তো 17 বছর একটা দেশ চালালে কার সাথে? আমার যে আজিজ ভাই এত কট্টর বিএনপি, তার সাথে খুঁজলে দেখা যাবে আওয়ামী লীগের 2-4 মন্ত্রী একটা ছবি চলে আসে। এখন যদি বলা হয় তাহলে তো সে বাঁচবে না, সে মরে যাবে এই বুড়া বয়সে, যে সারা জীবন করলামটা কি। তো এই বিষয়গুলো রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি অত্যন্ত স্ট্রং হাতে এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে।